আয়না ঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আয়না ঘর, আজকে আয়না ঘরের প্রথম পর্ব প্রচারিত হচ্ছে আয়না ঘর চ্যানেল থেকে। যদি আমার এই ঘটনাটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার আরও নতুন ঘটনা পাবলিশ করার অনুপ্রেরণা যোগাবে। আজকের প্রথম ঘটনাটি আমি নিজেই সংগ্রহ করেছি, তো বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার গ্রামের এক বড় ভাই, নাম রাশিদ, ওনার কাছ থেকে আমি ঘটনাটি সংগ্রহ করেছি। ঘটনাটি 2021 সালের। তখন উনি নাইজেরিয়াতে একটি জব ভিসা পায়। তো 2021 সালে নাইজেরিয়াতে কাজের জন্য উনি নাইজেরিয়াতে যায়। তো আমি ওনার মতো করেই, উনি আমাকে যেভাবে বলেছে আমি ওনার মতো করেই গল্পটি আপনাদের বলার চেষ্টা করছি। আমার যদি বলার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। আমি রাশিদ 2021 সালে নাইজেরিয়াতে কাজের জন্য গিয়েছিলাম। নাইজেরিয়ার লাগোস থেকে কিছুটা দূরে এক পুরনো প্রজেক্ট সাইটে থাকার সময় এই ঘটনাটি ঘটেছিল। আমরা বাংলাদেশ থেকে 10-12 জন গিয়েছিলাম একই কাজে। আমাদের 10 জনকে আলাদা আলাদা রুম দেওয়া হয়েছিল। আমি যে রুমটাতে থাকতাম সেই রুমে ছিল একটি বড় আয়না। আয়নায় ফাটা কালচে দাগ ধরা। আমি যখন প্রথম ওই রুমটিতে উঠি তখন কিছু স্থানীয় ওয়ার্কার ছিল ওখানে, তারা আমাকে নিষেধ করে যে তুমি এই রুমটি নিও না। তখন আমার ওই রুমটি এমনিতে অনেক সুন্দর ছিল, সেই জন্য আমি ওই রুমটিই বেছে নিয়েছিলাম এবং অনেক জোর জবরদস্তি করার পরে আমি রুমটি কনফার্ম পেয়ে যাই। এবং তারপর ওরা আমাকে বলেছিল যে আয়নাটি সবসময় যাতে কালো কাপড়ে ঢেকে রাখি। আমি ওদের কথায় শুরুতে কোনো গুরুত্বই দিইনি, কিন্তু আসলে আমি বুঝতে পারিনি যে এই গুরুত্ব না দেওয়াটা আমার কত বড় ভুল হয়েছে। রাতের পর রাত কেটে যায়, পুরোপুরি বদলে দেয় আয়নার ভিতরের প্রজেক্ট। আমি আমার জিনিসপত্র নিয়ে ওই রুমে উঠি এবং প্রথম দিন থেকেই লক্ষ্য করেছিলাম আয়নার দিকে তাকালে আমার সঙ্গে ঠিকঠাক মিল ছিল না। মানে আমি যদি আমার হাতটি নাড়াই আয়নার সামনে দাঁড়িয়ে, মনে হচ্ছে যে আয়নার ভিতর থেকে আমার হাতটি অনেক পরে নড়ছে। মানে হঠাৎ কেন জানি মনে হয় আয়নার সামনে দাঁড়ালে যে আমার পিছনে কি যেন একটা আছে। রাত বের হয়ে যায়। রাত, আমি আয়নার সামনে কথা বলতাম। হঠাৎ কথা বলতে বলতে আমি এমন নিজের উপরে ভারসাম্য হারিয়ে ফেলি। হঠাৎ করে আমি লক্ষ্য করি আমার নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। আমি আয়নার সামনে একা একাই কথা বলতে থাকি। জানি না কে আমাকে এভাবে দেখছে, একা একাই কথা বলি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম আয়নাটি ঢেকে রাখবো, কিন্তু আয়না ঢেকে রাখলেও মাঝরাতে অদ্ভুত কিছু ফিসফিস শোনা যায়। মনে হয় আয়নার ভিতর থেকে আমাকে কেউ ডাকছে, এই রাশিদ, রাশিদ। আমাকে আয়নার ভিতর থেকে কে যেন ডাকছে। একদিন রাত্রে হলো কি, আমি হঠাৎ করে চিৎকার করে উঠি। আমি চিৎকার করে নাকি বলি, ও আমাকে আয়নার ভিতর থেকে ডাকছে, এই রাশিদ আয়। আমি আয়নার ভিতর থেকে ডাক শুনে চিৎকার করে উঠি। তারপর আমার পাশের রুমের কলিগেরা আসে আমাকে
স্বাভাবিক করে। এবং তখনই আমি বুঝতে পারলাম এটি কোনো সাধারণ আয়না নয়, এটি মিরর প্রজেকশন রিচুয়াল। আমার মনে হয় কেউ আমার শরীরের উপর নিজের ভয় চাপাচ্ছে এবং আমি সেটা দেখতে পাচ্ছি। তারপর থেকে শুরু হলো আমার উপর অনেক অমানবিক অত্যাচার। আমি আয়নার সামনে দাঁড়ালেই নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলি, অনেক গালাগালি করি, আয়নার সামনে দাঁড়িয়ে হাত পা নাড়ানাড়ি করি। মানে আমার নিজের উপরে কন্ট্রোল যখন নেই, তখন আমার পাশের কলিগ এবং স্থানীয় কিছু লোকজন মিলে ওখানকার স্থানীয় একজন তান্ত্রিকের খবর আমাকে দেয় এবং আমার যে বাংলাদেশি কলিগরা ছিল তারা সিদ্ধান্ত নেয় যে সেই তান্ত্রিকের কাছে যাবে। এবং স্থানীয় লোকেরা বলল যে ওই তান্ত্রিকটা নাকি অনেক অভিজ্ঞ, ওনার নাম হচ্ছে কোলাওলে, সবাই ওনাকে বাবা কোলাওলে বলে সম্বোধন করে আর কি। তখন আমরা স্থানীয় একজন প্রাপ্ত তান্ত্রিকে ডাকি বাবা কোলাওলে। ওনার বয়স আনুমানিক 70-এর মতো হবে। তো উনি ছোট কিন্তু দৃঢ়ভাবে চোখ উজ্জ্বল। তো নাইজেরিয়ার বিভিন্ন জাদু ও প্রজেক্ট নিয়ে কাজ করে উনি, যারা প্রজেক্ট হয় তাদেরকে নিয়ে কাজ করে। তার 50 বছরের অভিজ্ঞতা। সে আগেও অনেক এরকম প্রজেক্টের রোগী দেখেছে এবং বহু মানুষকে তিনি ঠিক করেছে। তো তাকে আনা হলো। তাকে আনার পরে উনি আমার রুমের ভিতরে এসেই উনি বললেন যে ভিতরে আছে সে সহজে যায় না, কিন্তু ভয়কে ভয় দিয়েই প্রতিহত করা সম্ভব। ওনার কথাটি শুনে মনে হলো যে উনি বোধহয় অনেক অভিজ্ঞ, এইগুলো বিষয় নিয়ে ওনার অনেক অভিজ্ঞতা। তখন বাবা কোলাহলে আমাদের জানিয়েছিলেন আয়নার ভিতরে ঢোকা শক্তি মূলত মানুষের ভয় ও আবেগ। যদি রিচুয়াল ঠিকভাবে না করা হয় তবে প্রজেকশন ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রতিটি ধাপ মনোযোগ ও সাবধানতার সঙ্গে করতে হয়। তখন উনি সবাইকে বলল যে কিছু রিচুয়াল করতে হবে, এই রিচুয়ালগুলো আমি করতে চাই। তখন ওনাকে অনুমতি দেওয়া হলো এবং তারপর উনি ওনার মতো রিচুয়াল শুরু করলো। ওনার রিচুয়ালের প্রথম যে ধাপটা ছিল, সেই ধাপটা উনি একটি কালো কাপড় নিয়ে এসেছিল সাথে করে। সেই কালো কাপড়টি দিয়ে কি জানি মন্ত্র পড়ে সেই আয়নার সামনে উনি এক কালো কাপড় দিয়ে ঢেকে দিল আর কি। ওই কালো কাপড়টা দিয়ে আয়নাটি ঢেকে দিল এবং সবাইকে বলে দিল 7 রাত আয়নার সামনে কাউকে দাঁড়াতে দেওয়া যাবে না। এবং উনি কিছু পানি এবং লবণ আনতে বলল। সেই পানি এবং লবণ দিয়ে উনি পুরো ঘরে ছিটিয়ে দিল। পানি আর লবণ পানি এক জায়গায় করে সেই পানিটি পুরো রুমে ছিটিয়ে দিল। এইভাবে করে 1 দিন 2 দিন 3 নাম্বার দিন যখন আসলো, তখন আমি রাতে আর আমি একা ঘুমাই না, তখন আমার সাথে একজন কলিগ থাকে আমার সাথে। হঠাৎ করে নাকি চিৎকার করে আমি বললাম, ও শ্বাস নিতে পারছে না, কালো কাপড়টি সরিয়ে দাও, ও শ্বাস নিতে পারছে না, ওর দম বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কালো কাপড়টি সরিয়ে দাও। এই কথা বলে নাকি আমি ঘুমের ভিতর থেকেই চিৎকার করে উঠি। তারপর পরের দিন আবার ওই বাবা কোলাহলেকে ডাকা হয় এবং আমার এই স্বপ্নের কথা বলা হয় এবং আমার এই যে ঘুমের ভিতর থেকে যে চিৎকার করে উঠেছি সেই কথাটি বলা হয়। বলার পরে উনি তার দ্বিতীয় ধাপের রিচুয়াল শুরু করে। উনি আমাকে আয়নার সামনে একটি চেয়ারে বসালেন এবং আয়নার ঠিক পিছনে একটি টেবিল রাখলো। সেই টেবিলের উপর কিছু কাগজে উনি কিছু লেখালেখি করলো এবং সেই কাগজে আগুন ধরিয়ে দিল। আমি আয়নার সামনে বসে আছি আর আয়নার পিছনে আগুন জ্বলছে এবং আমাকে বলা হয়েছে ভুলক্রমেও
যেন আমি আয়নার দিকে না তাকাই, এবং সাবধান করে দিল যদি আমি আয়নার দিকে তাকাই তাহলে এই সমস্যার সমাধান করা তার পক্ষে সম্ভব নয়। তারপর আমি হঠাৎ করে বললাম, আমার চোখ দিয়েও দেখছে, আমি ওর দিকে না তাকালে কি হবে, কিন্তু ও আমার চোখ দিয়ে দেখছে। তখন বাবা কোলাহলে বলে, এখনই সবচেয়ে বিপজ্জনক সময়, ভয় বাড়বে কিন্তু ধৈর্য রাখতে হবে। এইরকম কিছুক্ষণ থাকার পর আমি আয়নার দিকে তাকাচ্ছিলাম না। এইরকম কিছুক্ষণ পর উনি ওনার মুখ দিয়ে কিছু রিচুয়াল পালন করছিল, কিছু কথা বলছিল, উনি মাঝে মাঝে কথা বলছিল, মাঝে মাঝে কিসব মন্ত্র করছিল, আবার আগুনে আবার কি কি লিখে আবার সেই পিছনের টেবিলের উপর রাখা আগুনে দিচ্ছিল কাগজগুলো, আবার আগুনে জ্বলছিল। মূল কথা, আগুনটিকে সে নিভতে দিচ্ছে না, কাগজে আগুন ধরিয়ে চলেছে। আচ্ছা, শেষ ধাপে উনি এবার বলল যে এবার আমি আমার শেষ রিচুয়ালটি করব, সবাই সাবধান থাকো, যে কোনো কিছু ঘটে যেতে পারে। তখন সবাই একটু দূরে সরে যেয়ে দাঁড়ালো এবং তার একটি পুটলি ছিল বাবা কোলাহলের কাঁধে। সেই পুটলি থেকে উনি একটি হাতুড়ির মতো, ওটাকে কি বলে, হাতুড়ির মতো কাঠের, আমার লোহার হাতুড়ি না কিন্তু কাঠের মতো একটা হাতুড়ি, কিন্তু হাতুড়িটা যেন মনে হচ্ছে মানুষের হাড় দিয়ে তৈরি, এরকম মনে হচ্ছে। সেই হাতুড়ির মতো দেখতে জিনিসটা আয়নায় ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে সেই আয়নাটি শত খণ্ডে বিভক্ত হয়ে গেল, ভেঙে চুরে শেষ শব্দে পুরো ফ্লোরে কাজ পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে নাকি আমি অজ্ঞান হয়ে পড়ি। এবং বাবা কোলাহলে পরে বললেন, প্রজেকশন কখনো চূড়ান্তভাবে যায় না, তুমি যা দেখেছো তা মানুষের ভেতরের আবেগ এবং আবেগের শক্তি, কিন্তু আয়নার মাধ্যমে তা শক্তিশালী হয়ে যায়। যতবার তুমি ভয় দেখবে ততবার সেই শক্তি ফিরে আসে। এইভাবে বলার পরে তিনি বলল, তুমি এখন সম্পূর্ণ বিপদমুক্ত আছো, স্বাভাবিক থেকো এবং ভালো থেকো। এই কথা বলে তিনি তার পুটলিটা হাতে নিয়ে চলে যায়। এবং পরবর্তীতে আমি ওনাকে অনেকবার খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ওনার সঙ্গে আর দেখা হয়ে ওঠেনি কখনো। কিন্তু আমি বেঁচে গেলাম, আজ আমি স্বাভাবিক, কিন্তু আর কোনো আয়নার দিকে আমি আর কখনো তাকাই না, কারণ আমি জানি ও এখন আয়নার ভেতর না, ও এখন আমার দিকে তাকিয়ে থাকে। আমার ভাই রাশিদ আমাকে এই পর্যন্ত এই ঘটনার বর্ণনা দিয়েছিল, এবং এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আপনাদের জন্য আয়নাঘরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং শেষে একটি কথা বলতে চাই, এটা ছিল আয়নাঘর। পরের বার আয়নার সামনে দাঁড়ানোর আগে একবার ভাববেন, সত্যি কি আপনি একা, নাকি আপনি একা।